হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমার যে আরআরবি এনটিপিসি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির সেট নাম্বার 5টা নিয়ে এসেছি। অলরেডি আমি 4টে জিওগ্রাফির পিওয়াইকিউ সেট এনটিপিসির আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলটা ভিজিট করো, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেল। এবং এই সমস্ত ভিডিওর ফ্রি পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, ওই একই নামে ডাব্লিউবিসিএস পিএসসি কোচিং দেবে .23। ওর লিঙ্কটা কিন্তু ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং প্রতিটা ভিডিওর কমেন্টের বক্সে চেক করবে। আমি কিন্তু যারা ইউটিউবের ডেসক্রিপশান বক্সটা খুঁজে পাও না তাদের জন্য কিন্তু আমি ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সেও দিয়ে রাখি। বিগত 5-6টা ভিডিওতে দেওয়া হয়নি, চিন্তা করো না, আমি সবকটা ভিডিওতে ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। আর ইউটিউবের ডেসক্রিপশান বক্স যারা বোঝো, হোম পেজে হোম চ্যানেলে যাবে ডাব্লিউবিসিএস পিএসসি কোচিং, হোম ক্লিক করবে, দেখবে ওখানে একদম একটা ছোটো ডেসক্রিপশান আসবে, তার উপরেই লেখা আছে ডাব্লিউবিসিএস আর পিএসসি কোচিং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা। ওখানে এই ভিডিওগুলো ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। আর এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো আরআরবির যে কটা পরীক্ষা হবে, এইচএস লেভেল, ডি গ্রুপ, এছাড়াও সেন্টারের যে কটা পরীক্ষা হবে খুবই গুরুত্বপূর্ণ এই সেন্ট্রালের পরীক্ষার জন্য, মানে কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য, এবং রাজ্য সরকারের পরীক্ষাতেও কিন্তু তোমরা উপকৃত হবে এই কোশ্চেনগুলোর দ্বারা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো চলো আজকের প্রথম প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? খুবই সোজা প্রশ্ন। ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত চীন, ভারত নেপাল। সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তানকে কিন্তু র্যাডক্লিফ লাইন পৃথক করেছে। তোমরা জানো, বহুবার এই প্রশ্নটা রিপিট হয়েছে, সেটা তোমরা ছোটো থেকেই পড়ছো আশা করি। ভারতের সর্বশেষ কৃষি শুমারি অনুযায়ী কোন রাজ্যে কর্মক্ষম জমির মালিকের সংখ্যা সর্বাধিক? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই সম্বন্ধে একটা ছোট্ট নোট দিচ্ছি, দেখে নাও গুরুত্বপূর্ণ নোটটা। ভারতের যে প্রথম কৃষি শুমারি বা এগ্রিকালচার সেন্সাস, তোমরা জানো যে আমাদের যে মানুষের জন্য জনগণনা করার জন্য যে সেন্সাস হয়, এছাড়াও দেখবে অ্যানিমেলসদের জন্যও হয়, হ্যাঁ, কাউয়ের জন্য হয়। এবারে এটা কিন্তু কৃষির জন্য, কৃষি সেন্সাস, এগ্রিকালচার সেন্সাস। এখানে যে প্রথম নোটটা দিয়েছি দেখো, প্রথম কৃষি শুমারি, প্রথম কৃষি শুমারি কত সালে হয়েছিল, মানে প্রথম যে এগ্রিকালচার সেন্সাস, এটা কিন্তু আসে পরীক্ষায়, বহু পরীক্ষায়, বিশেষ করে সেন্টারের যে পরীক্ষাগুলো হয়, কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয়, মানে স্টাফ সিলেকশন, রেলওয়ে, এছাড়া যারা আরও পরীক্ষা দাও আর কি, ওখানে কিন্তু এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, যে প্রথম এগ্রিকালচার সেন্সাস ভারতবর্ষে কত সালে হয়? কত সালে হয়েছিল? 1970-71 সালে। মানে টাইম পিরিয়ডটা বেশিরভাগ পরীক্ষায় এরাম দেওয়া থাকে, 1970-71। এবারে যদি দেখছো এরাম দেওয়া নেই, 1971, 72, 73, 74 আছে, তাহলে 71টা সঠিক উত্তর দেবে। কিংবা ধরো 70, 72, 76, 78 এরাম আছে, 70, 71-এর যে কোনো একটা আছে, তখন 70টা দেবে। বেশিরভাগ যদি সিঙ্গেলে থাকে ওই পরেরটা দেবে, 71, 72, 73, 74 এইভাবে দেবে, কিংবা এই দুটো সালে টাইম পিরিয়ডটা দেবে। আর কত বছর অন্তর করা হয়, এই প্রশ্নটাও কিন্তু প্রচুরবার রিপিট হয়, যে কত বছর অন্তর কিন্তু কৃষি শুমারি করা হয়, এগ্রিকালচার সেন্সাস করা হয়। এটা কিন্তু প্রতি 5 বছর অন্তর কিন্তু করা হয়। লাস্ট যেটা হয়েছে যতদূর আমি জানি 2021-22 যে টাইম পিরিয়ড, এখানে কিন্তু এই যদি আসে তোমাদের যে কোন বছর শেষ এগ্রিকালচার সেন্সাস হয়েছে, 2021-22 পিরিয়ডে কিন্তু শেষ এগ্রিকালচার সেন্সাস হয়েছে। আর এই কৃষি শুমারি অনুযায়ী কোন রাজ্যে কর্মক্ষম জমি মালিকের সংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ। তো চলো পরের প্রশ্ন, ভারতের প্রথম জিআই ট্যাগ পাওয়া পণ্য কোনটি? ভারতীয় হলুদ, দার্জিলিং চা, বাসুমতি চাল, চা পাতা, ওয়ারেঙ্গল মির্চি, মানে লঙ্কা এক ধরনের, চা পাতা, ওয়ারেঙ্গল মির্চি এক ধরনের লঙ্কা। সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং চা। ভারতের প্রথম যে জিআই ট্যাগ পাওয়া পণ্য, জিআই তো জানো তোমরা, মানে জিআই ট্যাগ পাওয়া নিয়ে কলকাতা, মানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ও উড়িষ্যার মধ্যে একটা ধুন্ধুনার কাণ্ড বেড়ে গেছিলো। মানে রসগোল্লার জিআই ট্যাগটা মানে কে পাবে আর কি, এই নিয়ে তোমাদের মনে আছে আশা করি। এটা খুব মানে ধুন্ধুমাটা লড়াই বেঁধে গেছিলো, শেষ পর্যন্ত কলকাতায় কিন্তু জিআই ট্যাগটা পেয়েছিল রসগোল্লার। এছাড়াও জিআই ট্যাগ নিয়ে তোমরা কিন্তু প্রচুর কনসাস থাকবে। জিআই ট্যাগ মানে আপডেট কী আছে তোমরা সবসময় নেটে সার্চ করে দেখে নেবে, যে কি জিআই ট্যাগ, নতুন কোন পণ্য জিআই ট্যাগ পেলো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে সব থেকে দেওয়া সম্ভব নয়। ভারতের প্রথম জিআই ট্যাগ পাওয়া পণ্য হচ্ছে দার্জিলিং চা, এবং কত সালে পেয়েছিল এটাও আসে, মানে এরমভাবে আসে যে ভারতের প্রথম জিআই ট্যাগ পাওয়া পণ্য দার্জিলিং চা, কত সালে প্রথম জিআই ট্যাগ পায়? 2004 সাল, কিংবা প্রথম জিআই ট্যাগ পাওয়া পণ্য। জিআইয়ের ফুল ফর্ম কি? জিওগ্রাফিক ইন্ডিকেশন, এটা তো আসেই, তোমরা জানো। নিম্নলিখিত কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি WNBR এর অন্তর্ভুক্ত নয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুন্দরবন, নন্দা দেবী, মানস, নকরেক। সঠিক উত্তর হচ্ছে মানস।
মানস যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা তোমরা শুনে থাকবে, মানস অভয়ারণ্য যেটা বলে, মানসটা কিন্তু আমাদের আসামে অবস্থিত। এটা কিন্তু কোনো WNBR এর অন্তর্ভুক্ত নয়। এবার WNBR এর ফুল ফর্ম কি এটা সম্বন্ধে আগেও পড়িয়েছি, আমি ছোটো করে এখানে দিয়ে দিয়েছি। ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ। ধরো ভারতবর্ষে 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ঠিক আছে? ভারতবর্ষে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এইবার এই 18টার মধ্যে বর্তমানে 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এই WNBR এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? বাকিগুলো কিন্তু WNBR এর অন্তর্ভুক্ত নয়। মানে এটা ইউনেস্কোর একটা সংস্থা আর কি, WNBR, ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ। আর সুন্দরবন তোমরা দেখে নাও, সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়? সুন্দরবনে তোমাদের বহুবার নোট দিয়েছি, ষষ্ঠদিন জানো কবে টাইগার মানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসেবে কবে হয়েছে, ন্যাশনাল পার্ক, সব এগুলো সব দিয়েছি, তোমরা দেখে নিও, আশা করি তোমরা জানো। সুন্দরবন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি আসে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়? 1989 সালে সুন্দরবন কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়, এবং 2001 সালে কিন্তু এটা ইউনেস্কো কর্তৃক WNBR এর আন্ডারে কিন্তু মানে অন্তর্ভুক্ত হয়, মানে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত হয়। আর নকরেক যেটা মেঘালয়ে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে তোমরা জানো অবস্থিত, এবং বাংলাদেশেও মানে দুটো, বাংলাদেশও ভারতের দুটোতেই আছে তোমরা জানো, ওই জন্য ওখানে আর এটা দিইনি, রাজ্যটা দিইনি। নকরেক মেঘালয়ে অবস্থিত। নকরেক কিন্তু 1999 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছিল, এবং 2009 সালে কিন্তু ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে অন্তর্ভুক্ত হয়। আর যেটা নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত, এটা 1988 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়, এবং 2004 সালে কিন্তু WNBR এর অন্তর্ভুক্ত হয়, মানে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয় ইউনেস্কো দ্বারা, ঠিক আছে? তাহলে এটা খুব ভালো করে জেনে নিও। মানে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হচ্ছে, যেমন ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এই প্রশ্নটা যেন প্রচুরবার পরীক্ষায় আসে, ভারতের কোনটা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? নীলগিরি, ঠিক আছে? যেটা 1986 সালে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছিল, এবং 2000 সালে কিন্তু তোমার WNBR এর অন্তর্ভুক্ত হয়। মানে এটা দুটোই পড়ে নেবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হচ্ছে কবে, আর WNBR এর অন্তর্ভুক্ত হচ্ছে কবে। ভারতবর্ষে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এটাও পরীক্ষায় আসে, 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আর যদি আসে প্রশ্নে ভারতবর্ষে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, 18টা বর্তমানে আপাতত। আর যদি আসে ভারতবর্ষের কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর অন্তর্ভুক্ত, হবে 12টা। অনেক বইতে তোমরা দেখতে পাবে, জিওগ্রাফি বইতে 11টা আছে, 11টা কিন্তু নয়, বর্তমানে আরেকটা বেড়েছে, কারণ লাস্ট আপডেটেড বই যাদের কাছে আছে অসুবিধা নেই। কাঞ্চনজঙ্ঘা দেখবে লাস্ট দেওয়া আছে বেশিরভাগ বইতে, মানে 11তম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে 11তম বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর অন্তর্ভুক্ত হয়েছিল ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে? মানে 2018 সালে। কিন্তু 2020 সালে শেষ যে বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে, এটা আমার দেওয়া উচিত ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। পান্না বলে রাখছি, শুনে রাখো, যদি আমার মনে থাকে PDF যখন আপলোড করবো তখন আমি এই নিচে নোটে আরেকটা নোট আমি অ্যাড করে দেবো। যদি আসে ভারতবর্ষের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর শেষ অন্তর্ভুক্ত হয়েছে, মানে আমি ঠিক কোশ্চেনটা গুছিয়ে বলতে পারলাম না, আরেকবার বলছি শোনো। ভারতবর্ষের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর শেষ অন্তর্ভুক্ত হয়েছে, মানে আমি আরেকবার ঠিক করে বলতে পারছি না, আমি ঠিক আরেকবার একটুখানি ওয়েট করো, বলে দিচ্ছি। যদি বলে যে শেষ ভারতবর্ষের শেষ কোন বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর অন্তর্ভুক্ত হলো, ঠিক আছে? এবার আশা করি ক্লিয়ার হয়েছে। ভারতবর্ষের শেষ কোন বায়োস্ফিয়ার রিজার্ভ WNBR এর, মানে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয়েছে, সেটা হবে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। কত সালে? 2020 সালে। খুব গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ, সবথেকে ছোটো বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সম্বন্ধে শর্ট স্টাডি আছে, তোমরা দেখে নিতে পারো। পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি, অমরকণ্টক, শিবালিক, মৈকাল। সঠিক উত্তর হবে নীলগিরি, ঠিক আছে? পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হচ্ছে নীলগিরিতে। চলো পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে? পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কিন্তু সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম মজুদ রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়গুলি তুলে ধরার জন্য বিশ্বের প্রথম জলের নিচে মন্ত্রিসভার বৈঠক কোন দেশ আয়োজন করেছিল? মালদ্বীপ, থাইল্যান্ড, হাইতি, মালয়েশিয়া। সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে? 2009 সালের 17ই অক্টোবর এই জলের মানে সমুদ্রের তলায় আর কি একটা এই বৈঠকটা আয়োজন করেছিল, মানে অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করার জন্য, অনেক দেশ অংশগ্রহণ করেছিল, মানে মালদ্বীপ এই টাইপের যে দ্বীপ যে রাষ্ট্রগুলো আছে যেগুলো ভবিষ্যতে জলের তলায় চলে যাবে এই সম্বন্ধে সতর্ক করার জন্য আর কি এটা আর কি জলের তলায় আর কি এই সামিটটা করেছিল আর কি। আশা করি সকলে জানো এটা, কিন্তু ডেটটাও মনে রাখবে, 2009 সালের 17ই অক্টোবর।
মামাল্লাপুরম উৎসব কোন রাজ্যে পালিত হয়? কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে তামিলনাড়ু। মামাল্লাপুরম যে ফেস্টিভ্যাল কোথায় পালিত হয় সেটা হচ্ছে তামিলনাড়ুতে। পক প্রণালী কোন প্রতিবেশী দেশকে ভারত, এটা সেখানে একটুখানি আমার সেন্টেন্সটা ভুল হয়েছে। পক প্রণালী কোন প্রতিবেশী দেশকে ভারত থেকে পৃথক করেছে? ভারতকে হবে না। ব্যাস প্রণালী, সুন্দা প্রণালী, পক প্রণালী, হারসান প্রণালী। সঠিক উত্তর হবে পক প্রণালী বা পক স্টেট কিন্তু ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। থাল ভারী জলকেন্দ্র বা থাল হেভি ওয়াটার প্লান্ট, এক মিনিট বন্ধুরা অসুবিধা হচ্ছে। থাল ভারী জলকেন্দ্র বা থাল হেভি ওয়াটার প্লান্ট চালু হয়েছিল কোন সালে? 1990, 1989, 1987, 1988। সঠিক উত্তর হবে 1987 সালে। এটা মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। থাল হেভি ওয়াটার প্লান্ট কিন্তু 1987 সালে চালু হয়। ব্রাউন বিপ্লব বা ব্রাউন রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? চামড়া, মাছ, সার, তুলা। সঠিক উত্তর হবে চামড়া। এবং কফির সাথেও যদি আসে, দেখো যে চামড়া না থেকে কফি থাকতো, কফির সাথেও যুক্ত। এবং বাদামি বিপ্লবের জনক কাকে বলা হয়? হীরালাল চৌধুরীকে। এক্ষেত্রে কিন্তু চামড়ার ক্ষেত্রে, শুধু কফির ক্ষেত্রে নয়। যদি কখনো আসে যে ব্রাউন বিপ্লবের জনককে, তখন দেবে হীরালাল চৌধুরী, কিন্তু ওটা তখন আর কফি নয়, ওটা চামড়ার ক্ষেত্রে আর কি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি চিয়াং, নীল নদ, পারে না হলুদ। সঠিক উত্তর হচ্ছে ইয়াংসি চিয়াং বা ইয়াংসি কিয়াং, আমরা ছোটোবেলায় পড়তাম, ওটাই চীনে অবস্থিত। এটা কিন্তু পৃথিবীর থার্ড লংগেস্ট রিভার। ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি অঞ্চল কোনটি? তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, আসাম। সঠিক উত্তর হচ্ছে কিন্তু আসাম। ভারতের যে সবচেয়ে পুরনো তৈলখনি অঞ্চল সেটা হচ্ছে আসাম। এবং ডিগবয় তোমরা জানো যে তৈলখনি, সেটা সব থেকে পুরনো তৈলখনি। চলো পরের প্রশ্ন। কোন প্রণালী ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর, অপশানগুলো দেখে নেওয়া যাক। ডোভার প্রণালী, ফ্লোরিডা প্রণালী, উত্তর চ্যানেল, পক প্রণালী। সঠিক উত্তর হবে ডোভার প্রণালী বা ডোভার স্টেট। এটা কিন্তু আমাদের ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই কনসাসলি এটা মনে রেখো, পরীক্ষায় কিন্তু আসার প্রভূত চান্স আছে। ডোভার প্রণালী কিন্তু ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে। কোন রাজ্যের একটি লোকনৃত্য কালবেলিয়া? অপশানগুলো দেখে নেওয়া যাক। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। কোন রাজ্যের একটা লোকনৃত্য কালবেলিয়া? রাজস্থানের একটা লোকনৃত্য হচ্ছে কালবেলিয়া। নিম্নলিখিত কোন ধরনের কয়লা সব থেকে উন্নত মানের? অ্যান্থ্রাসাইট, পিট, বিটুমিনাস, লিগনাইট। সঠিক উত্তর হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট এই কয়লা কিন্তু সব থেকে উন্নত মানের, তোমরা আশা করি জানো, যাতে কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে। আর সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট, যাতে কয়লার পরিমাণ খুবই, কার্বনের পরিমাণ খুবই কম থাকে। এছাড়াও অনেক কিছু অপদ্রব্যও থাকে ওতে। স্যাক কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। আমেদাবাদ, বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, তিরুবন্তপুরম। সঠিক উত্তর হচ্ছে আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদে কিন্তু স্যাক অবস্থিত। স্যাকের ফুল ফর্ম কি? পেস অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার। পেস অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার স্যাকের ফুল ফর্ম। এবার এই স্যাকটা কি? স্যাকটা হচ্ছে যে ইসরো আছে, তোমরা জানবে, ইসরোরই কিন্তু একটা বডি। স্যাক কিন্তু ইসরোরই একটা বডি। এই স্যাক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1972 সালে। এর বর্তমান পরিচালক বা প্রধান যাই বলো, নীলেশ এম দেশাই। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্যাকের যে বা স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারের বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেটর, ওনার নাম হচ্ছে নীলেশ এম দেশাই। এটা ভালো করে মনে রেখো, প্রতিষ্ঠাটাও ভালো করে মনে রেখো। আর এটা যদি আসে কখনো স্যাক দিয়ে দিল, মনে পড়ছে না, দিয়ে দিল এটা আর কি কোন কার বডি, এইভাবেও আসতে পারে। 4টে ইনস্টিটিউশনের নাম দিয়ে দিল, ইসরোর একটা বডি। ফুল ফর্মটা মনে থাকলে তোমরা পেরে যাবে, যদি ফুল ফর্মটা, মানে ওই জন্য ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে। বিশ্ব পরিচ্ছন্ন দিবস বা ওয়ার্ল্ড ক্লিন আপ ডে কোন দিন পালিত হয়? 15ই সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, 20শে সেপ্টেম্বর, 18ই অক্টোবর, 14ই মার্চ। সঠিক উত্তর হবে 20শে সেপ্টেম্বর 2018 সালের। আচ্ছা, 20শে সেপ্টেম্বর এটা আর কি ওয়ার্ল্ড ক্লিন আপ ডে হিসাবে মানে আমাদের জাতিপুঞ্জ কর্তৃক ঘোষিত হয়েছে। এবারে এই সম্বন্ধে একটু বলে দিই, তোমরা চাইলে এই কোশ্চেনটা একটু নিজে থেকে চেক করে নিতে পারো। যদি এটা কিন্তু পরীক্ষায় আসে যে ওয়ার্ল্ড ক্লিন আপ ডে প্রথম কবে পালিত হয়েছিল, 2018 সালের 15ই সেপ্টেম্বর প্রথম পালিত হয়েছিল। এছাড়াও আগে পালিত হয়েছিল, মানে এটা আর কি
স্বীকৃত হিসাবে কবে পালিত হয়েছিল বললে বোঝায় 2018 সালের 15ই সেপ্টেম্বর। এবার ধরো 2019 সালে অন্য দিন পালিত হয়েছে, 20 সালে অন্য দিন পালিত হয়েছে, এরকমভাবে হয়েছে আর কি। মানে ওই 15, 16 ওই সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 16, 20, 21 এই রেঞ্জে পালিত হয়েছে। আচ্ছা, এটা কোন প্রতিষ্ঠান পালন করে? এটা একটা লেটস ডু ইট ওয়ার্ল্ড বলে একটা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন আছে, লেটস ডু ইট ওয়ার্ল্ড। এরা কিন্তু এটা পালন করে মানে ইনিশিয়েটিভটা নেয়। আর এর যে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তালিন, ইস্টোনিয়াতে। তালিন, ইস্টোনিয়াতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। তালিনটাই মনে রাখবে, ইস্টোনিয়া দেশে। যত সম্ভব ইস্টোনিয়ার রাজধানী, ক্যাপিটাল মনে হয় তালিন, আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, এই সম্বন্ধে একটু বলে দিই। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন দেশ, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম বিশ্ব পরিচ্ছন্ন দিবস বা ওয়ার্ল্ড ক্লিন আপ ডে ইনিশিয়েটিভ নিয়েছিল? তখন কিন্তু অস্বীকৃত অবস্থায় প্রথম নিয়েছিল যদি আসে এই ইস্টোনিয়া, ঠিক আছে, 2008 সালে। 2008 সালে কিন্তু ইস্টোনিয়ায় প্রথম দেশ যারা এই বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের পালন করার ইনিশিয়েটিভ নিয়েছিল। সেটা পরবর্তীকালে 2018 সালের 15 সেপ্টেম্বর স্বীকৃতি হিসাবে পালিত হয়। এবং 2024 সাল থেকে যতদূর সম্ভব এবার থেকে 20 সেপ্টেম্বরই পালন হবে, জাতিপুঞ্জ কর্তৃক মনে হয় এটা ঘোষণা করা হয়েছে। তোমরা চাইলে একটু দেখে নিও। মাউন্ট ভিনসন কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এশিয়া। সঠিক উত্তর হচ্ছে আন্টার্কটিকা, ঠিক আছে। মাউন্ট ভিনসন কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত, আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। কোন ফসলকে সোনালি আঁশ বা গোল্ডেন ফাইবার বলা হয়? চন্দন, পাট, গম, সরিষা। সঠিক উত্তর হবে পাট। তোমরা জানো পাটকে কিন্তু সোনালি আঁশ বলা হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মাদ্রিদ, লিসবন, মন্ট্রিয়েল, জেনেভা। সঠিক উত্তর হবে মন্ট্রিয়েলে অবস্থিত, কানাডার কানাডার মন্ট্রিয়েলে অবস্থিত। মন্ট্রিয়েল নামটাও মনে রাখবে, দেশটার নামও মনে রাখো, কারণ হট করে দিয়েই দিল যে এরমভাবেও আসতে পারে যে ICA ওর ফুল ফর্ম কি, এটাও আসে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। ICA ওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। বলে দিল যে ICA ওর হেডকোয়ার্টার মন্ট্রিয়েলে অবস্থিত। মন্ট্রিয়েল কোথায় অবস্থিত? ওই জন্য কানাডা দেশটার নাম তোমার মনে রাখতে হবে। প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1947 সালের। এর বর্তমান যে প্রধান মানে যে হেড আর কি এই সংস্থার, এটা কিন্তু একটা ওই ইউএনেরই একটা বডি, হুয়ান কার্লোস সালাজার গোমেজ, যিনি কলম্বিয়ার একজন বাসিন্দা। এটা ভালো করে মনে রেখো, হুয়ান কার্লোস গোমেজ, এইটুখানি মনে রাখলেও হবে, কিংবা হুয়ান গোমেজও মনে রাখলে হবে। হুয়ান কার্লোস সালাজার গোমেজ, ইনি কিন্তু বর্তমানে এই ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের প্রধান। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি NTPC তথা WBCS এছাড়াও অন্যান্য পরীক্ষার আমি PYQ সেট নিয়ে হাজির হচ্ছি। এছাড়াও আমি স্পেশাল ক্লাসও করাবো। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।